আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে। বেশ কিছু মাস থেকে প্ল্যান করছিলাম একটা বড় ট্রিপের। সেই ট্রিপটা কোথায় করব সেটা ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড বলল ভুটান কিন্তু যাওয়াই যায়। ওর এটা সেকেন্ড এক্সপিরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্স এতটাই ভালো ছিল যে সেকেন্ড টাইমও ও এখানে যাওয়ার জন্য অনেক দিন থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছিল, কিন্তু আমাকে বলেনি। যখন আমি জিজ্ঞাসা করলাম যে এবার কোথায় যাওয়া যায়, তখনও একবারেই বলে ফেললো আমাদের নেক্সট ট্রিপ হবে ভুটান। কোভিডের পর থেকে পাল্টে গেছে ভুটানে যাওয়ার নিয়মাবলী। অনেক নতুন নতুন নিয়ম লাগু করেছে সেখানকার ভুটান সরকার। আর সেই সমস্ত কিছু ইনফরমেশন নিয়েই আজকের এই ভিডিওটা থাকবে আপনাদের জন্য। আমরা কোচবিহারে থাকি, তাই কোচবিহার থেকে আমরা প্রথমে চলে গেছিলাম ফুলসিলিং। ফুলসিলিংয়ে যাওয়ার পর আমাদের গাইড আমাদের সোজা নিয়ে যায় ইমিগ্রেশন অফিসে। ইমিগ্রেশন অফিসে গিয়ে সেখানকার যে সমস্ত ফর্ম্যালিটিস থাকে সেগুলো আমাদের গাইডই প্রথমে করে দিয়েছিলেন। তারপর ওখানে একটা ছোট্ট ইন্টারভিউর মতো হয়, আর ওখানে আমাদের একটা ইমিগ্রেশনের জন্য পেপার ওনারাই তৈরি করে দেন, সেটার জন্য ফটো তোলেন। সেটা আমরা সবাই মিলে কমপ্লিট করে যখন আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে আসি, তখন ওনাদের যে উত্তরীয় হয় সেগুলো দিয়ে আমাদের গ্রিট করলেন। ভুটানে এন্টার করার জন্য আপনাদের কাছে পাসপোর্ট কিংবা ভোটার আইডি হলেই কিন্তু হয়ে যাবে। এর জন্য আর বিশেষ কিছু কাগজপত্রের কোনো দরকার পড়ে না। সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, আমরা মোটামুটি ওই 6টার দিকে কোচবিহার থেকে রওনা হয়ে গেছিলাম। 6টার দিকে রওনা হয়ে আমরা ওই 8টা 15 টাইমে ফুলসিলিং পৌঁছে গেছিলাম। সেখান থেকেই আমরা রওনা হই থিম্পুর জন্য। তাই ব্রেকফাস্টটা কিন্তু আমরা ফুলসিলিংয়েই করে নিই। ইমিগ্রেশনের কাজ সেরে ব্রেকফাস্ট করে আমরা যখন বেরোই, তখন আমার হাত ঘড়িতে বাজে ঠিক 9:30, কিন্তু ভুটানের ঘড়িতে তখন বাজছে 10টা। 10টার মধ্যে আমরা রওনা হয়ে যাই থিম্পুর উদ্দেশ্যে। ফুলসিলিং থেকে থিম্পু যেতে মোটমাট সময় লাগে ওই 6 ঘন্টা নাগাদ। এবার কিছু ইনফরমেশন দিচ্ছি। যখন আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, ইমিগ্রেশন অফিস থেকে কিন্তু আপনাদের কয়েকটা কাগজ দিয়ে দেবে। সেই কাগজগুলো কিন্তু আপনারা সযত্নে আপনাদের কাছেই রাখবেন, যেটার সাথে পাসপোর্ট কিংবা ভোটার কার্ড আপনারা নিয়ে যাবেন, তার সাথে একসাথে রাখবেন। কারণ পুরো ভুটান ট্রিপে কিন্তু এই কাগজগুলো ভীষণ দরকার পড়বে, আপনাদের যখন তখন দরকার হতে পারে। এবার আরও একটু ইনফরমেশন। SGF আপনারা প্রত্যেকেই জানেন 1200 টাকা পার ডে পার পার্সন। আর আপনারা যে গাইড নেবেন তিনি কিন্তু পার ডে 3000 টাকা করে নেবে। এছাড়াও ভুটানে আপনারা যে হোটেলে থাকবেন সেটা কিন্তু ভুটান ট্যুরিজম কাউন্সিল অথরাইজড হতে হবে, 3 স্টার হতেই হবে। তাই এগুলো নিয়েই কিন্তু একটা হিসাব আপনারা তৈরি করে নেবেন। আর প্রতিদিন আপনারা যে আইটিনারিগুলোতে যাবেন সেগুলো কিন্তু প্রত্যেক দিনের গাড়ি ভাড়া বাবদ আপনাদের 4000 টাকা করে পড়বে। রাস্তা কিন্তু অনেক লম্বা। ফুলসিলিং থেকে থিম্পুর দূরত্ব 6 ঘন্টা, মাঝে মাঝে 6.5 ঘন্টাও হয়ে যায়। তাই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা ভুটান ট্রিপ করবেন, আপনারা ফুলসিলিং থেকে যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল সম্ভব থিম্পুর জন্য রওনা হয়ে যাবেন। আমরা এরকম অনেক দেখলাম এই কয়েকদিনের মধ্যে ট্যুরিস্টরা বিকেলবেলায় রওনা হচ্ছে ফুলসিলিং থেকে। যখন ওনারা থিম্পু গিয়ে পৌঁছচ্ছেন তখন ল্যান্ডস্লাইডের মুখোমুখি হতে হচ্ছে, কিংবা ভীষণ কুয়াশা কিংবা ভীষণ বৃষ্টি। তাই আপনারা সবসময় মাথায় রাখবেন ফুলসিলিং থেকে থিম্পুর জন্য যখন রওনা হবেন মোটামুটি সকাল 9:30 থেকে 10টার মধ্যে আপনারা যেন রওনা হতে পারেন। সকাল গড়িয়ে দুপুরবেলা নামতে নামতেই আমাদের দুজনের পাচ্ছিল প্রচুর খিদে। তাই আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে লাঞ্চ করার জন্য কোনোখানে একটা নিয়ে যেতে। উনি একটা সুন্দর রেস্টুরেন্টে আমাদের নিয়ে গিয়েছিলেন, সেটাও হয়তো আপনারা ভিডিওতে দেখলেন। সেই রেস্টুরেন্টটার থেকে ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। সেখানে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চাউমিন। চাউমিনটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে, আর সাথে ছিল কোক। আর আমাদের সাথে যেহেতু আমাদের তেনজিং ছিল, আমরা ওর জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম। যদিও অল্প অল্প চাউমিন ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য, তবে বাড়ির খাওয়াটাই ওকে দিয়েছিলাম আমরা। আরও একটা কথা বলে রাখি, যাদের মোশন সিকনেস আছে তারা কিন্তু
অবশ্যই ওষুধ ক্যারি করবেন যাতে রাস্তায় আপনাদের খুব একটা বেশি শরীর খারাপ না হয়, কারণ এখানে রাস্তাগুলো প্রচণ্ড বাঁক, তাই এখানে মাথাটা প্রচণ্ড ঘোরে গাড়িতে থাকলে, তাই ওষুধ ক্যারি করা অবশ্যই জরুরি। আর লাঞ্চে খুব একটা বেশি কিছু না খেয়েই ফুলস্লিং থেকে থিম্পুটা যাওয়াই ভালো, কারণ রাস্তায় কিন্তু যখন তখন শরীর খারাপ হয়ে যেতেই পারে। আমরা যখন থিম্পু এসে পৌঁছলাম তখন ঘড়িতে মোটামুটি ওই বেলা 4টা, কিন্তু ইন্ডিয়ান টাইম অনুযায়ী তখন 3:30। তো যাই হোক, থিম্পুতে আসার পর আমাদের চক্ষু কিন্তু চড়ক গাছ, কারণ আমাদের কোচবিহার থেকে মাত্র 6 ঘন্টার দূরত্বে আছে এত সুন্দর একটা দেশ, যা আমার কল্পনার অতীত ছিল। এই জায়গাটা যে দেখছেন এটা কিন্তু থিম্পু গেটের পাশেই একদম। জায়গাটা নর্মাল একটা পার্ক বলা চলে। আমাদের যে গাইড ছিলেন উনি আমাদের পার্ক বলেছিলেন জায়গাটা। এখানে বসে অনেকে দুপুরবেলায় লাঞ্চও করেন। এত সুন্দর ছিল জায়গাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমরা যখন এখানে গেছিলাম এখানের ওয়েদারটা অসাধারণ ছিল, হালকা ঠান্ডা আর সাথে ছিল হাওয়া, আর রোদটাও এত সুন্দর লাগছিল। আমাদের এখানে শীতকালে রৌদ্র যেরকম লাগে একদম মিঠে রোদ, একদম সেরকম ছিল। আমাদের কিন্তু অসাধারণ লেগেছে জায়গাটা। আর আমার ছোট্ট তেনজিংও কিন্তু ভীষণ এনজয় করছিল এই জায়গাটাতে গিয়ে। ও তো এখানে শুয়ে শুয়ে বেশ এনজয় করছিল। আমরা আমাদের গাইডকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাল রঙের চালওয়ালা ঘরগুলো কিসের, এগুলো কি বাড়ি নাকি কোনো হোটেল নাকি রিসর্ট? তখন উনি বলেছিলেন যে এগুলো অস্ট্রেলিয়ার কোনো একটা ভিলেজের আদলে বানানো রিসর্ট। এই রিসর্টটা নদীর একদম পাশে অবস্থিত, আর এই রিসর্টের এক একটা ঘর তৈরি করতে নাকি ওনাদের 1 কোটি টাকা করে যারা করেছেন তাদের খরচ হয়েছে। ওনারা এই ইনফরমেশনগুলো আমাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলেন আর আমরা শুনছিলাম আর জায়গাটাকে প্রচণ্ডভাবে এনজয় করছিলাম। এই হলো আমাদের হোটেল। গল্প করতে করতে ফাইনালি আমরা আমাদের থিম্পুর হোটেলে পৌঁছে গেলাম। আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে মোটামুটি ওই 4:05 কিংবা 10। হোটেল ট্রালা, এটা হলো 3 স্টারের হোটেল। আমরা আগে থেকেই বলে গেছিলাম যে আমাদের কিন্তু ভিউওয়ালা রুমই চাই, ওনারা কিন্তু ঠিক সেরকমই দিয়ে দিয়েছিলেন। আগে আপনাদের একটু রিসেপশন এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল জায়গাটা, তাই আপনাদের সাথে শেয়ার করব বলে এখানের একটা ছোট্ট ভিডিও রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এখানে রিসেপশন এরিয়াটাই এত সুন্দর যে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। জানি না ক্যামেরায় কতটুকু সৌন্দর্যটা বোঝাতে পারছি। এখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, সেই ড্রিঙ্কটাও বেশ ভালোই ছিল, ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল। গাইড থেকে শুরু করে ড্রাইভার দাদা আর হোটেলের প্রত্যেকটা মেম্বারের এত সুন্দর হসপিটালিটি, সেটা দেখে আমরা তো ভীষণ মেসমারাইজড হয়ে গেছিলাম। আর এই কয়েকদিনের মধ্যে আমাদের ড্রাইভার দাদা আর গাইডের সাথে যে সুন্দর একটা বন্ডিং, একটা কানেকশন আমাদের তৈরি হয়ে গেছিলো, সেটা আমরা আপনাদের বলে বোঝাতেই পারবো না। ওনাদের যে এত সুন্দর একটা হসপিটালিটি আর এত ফ্রেন্ডলি বিহেভিয়ার আর এত পোলাইট, আর তেনজিংকে হ্যান্ডেল করতে ওনারা যে এত আমাদের হেল্প করেছিলেন। আপনারা তো সকলেই জানেন যে টডলারকে সামলানো কতটা ঝক্কির। চলুন এবার রুমে এন্টার করা যাক। রুমে প্রথমে গিয়েই আমি ভাবলাম, এই রে সিলিং ফ্যান নেই কেন, একটু একটু তো গরম লাগছে, কিন্তু এসিও তো নেই। তারপরে দেখলাম হঠাৎ করে একটা স্ট্যান্ড ফ্যান। মনে মনে ভাবতে থাকলাম যদি গরম লাগে এই স্ট্যান্ড ফ্যানে কি কাজ হবে? যেহেতু আমরা রোদ্রের থেকেই ঘরের ভিতরে ঢুকেছিলাম তাই গরম তো একটু একটু লাগছিল। তারপর যাই হোক মনে মনে ভাবতে থাকলাম যে দেখা যাক স্ট্যান্ড ফ্যানে কতটা কাজ হয়। যেহেতু আমরা কুচবিহারে থাকি, স্ট্যান্ড ফ্যান ছাড়াও ওই ঘরে সিলিং ফ্যানটা কিন্তু চলতেই থাকে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, স্ট্যান্ড ফ্যানে রীতিমতো দাঁত কাঁপছিল রাত্রি হতে হতে, এত ঠান্ডা লাগছিল। আমি কোনোদিনও স্ট্যান্ড ফ্যান চালিয়ে নর্মালি 20 ডিগ্রি টেম্পারেচারে কম্বল গায়ে দিয়ে ঘুমাইনি। এই প্রথম আমার সাথে, মানে আমার আর আমার হাজব্যান্ডের সাথে এরম কিছু ঘটনা ঘটলো যে টেম্পারেচার 20, বাইরে সোয়েটার গায়ে দিতে হচ্ছে না বাইরে গেলে, কিন্তু ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে আমরা দুজনে ঘুমিয়েছিলাম সেদিন। আর এটা ছিল আমাদের রুমের থেকে ভিউটা এত সুন্দর ছিল যে আপনাদের হয়তো আমি ক্যামেরাতে সেরমভাবে তুলে ধরতেই পারছি না। সামনের যেই ভিউটা দেখছেন সেখানেই একটা বড় বুদ্ধা স্ট্যাচু ছিল, সেটা খালি চোখে
এত সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু লেন্সে সেরকমভাবে ধরা পড়ছিল না। বাথরুমটাও বেশ সুন্দর ছিল, গরম জলেরও সুন্দর ব্যবস্থা ছিল। এখানে গরম জল ছাড়া স্নান করা যায় না। টেম্পারেচারটা এতটাই সুন্দর, বাইরে গেলে সোয়েটারেরও প্রয়োজন হয় না, কিন্তু ঘরে থাকলে ফ্যান চালালে কম্বলের প্রয়োজন হচ্ছে। আবার স্নান করার সময় সকালবেলা ঠান্ডা জল লাগবে স্নান করার জন্য, একটু যদি দুপুর গড়িয়ে যায় তখন কিন্তু হালকা গরম জল হলে ব্যাপারটা মন্দ হয় না স্নানের জন্য। এরপর আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছিলাম থিম্পু সিটিটা ঘোরার জন্য। থিম্পু ছোট্ট একটা শহর, এখানে রয়েছে নানান রকমের পাব, তারপর রয়েছে ক্যাফে। এরকমই একটা ছোট্ট ক্যাফেতে আমরা বসেছিলাম সেদিন বিকেলবেলা। ক্যাফেটার নাম ছিল দ্য জোন, ভীষণ সুন্দর ছিল। এরপর এক কাপ গরম গরম কফি খেয়ে আমরা চলে গেছিলাম ক্লক টাওয়ার দেখতে। ক্লক টাওয়ারের সামনে কিছু ছবি আর কিছু ভিডিও নিয়ে তারপর আরেকটু হাঁটাহাঁটি করে একটু শপিং করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। মোটামুটি হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের রাত্রি 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। আমরা ছিলাম দুরাত থিম্পুতে। দুরাতের মধ্যে প্রথম দিন যেদিন আমরা পৌঁছলাম সেই রাত্রিটা, আর পরদিন ছিল থিম্পুতে যে সমস্ত আইটিনারিজগুলো ছিল তার মধ্যে পড়ে দোচুলা পাস, তারপর ছিল পুনাখা জং। এই সমস্ত কিছু ঘুরে ফিরে আবার সেই রাত্রিটা আমরা থিম্পুতেই কাটিয়েছিলাম। সেই রাত্রিবেলা আমরা একটা ছোট্ট পাবেও গিয়েছিলাম, সেটা খুবই সুন্দর ছিল। আর থিম্পু সিটিটা জমে রাত্রি মোটামুটি 10টার পর। ইয়াং ক্রাউড, ভীষণ হ্যাপেনিং একটা লাইফস্টাইল, নানান রকমের রাস্তায় দাঁড়িয়ে থাকা দেখতে পারবেন ল্যাভিশ কার। যদি আপনারা ইন্টারেস্টেড হন ক্যারিওকেতে, আপনারা এখানে পেয়ে যাবেন নানান রকমের ক্যারিওকে পাব, যেগুলো আমাদের ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আমরা প্রথম দিন বসেছিলাম একটা ক্যাফেতে দ্য জোন বলে, আর সেকেন্ড দিন গিয়েছিলাম একটা ক্যারিওকে ক্লাবে। আমাদের কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সেটা। আপনারা যদি ভুটান ট্রিপ প্ল্যান করেন তাহলে কিন্তু অবশ্যই একটা রাত্রি রাখবেন পার্টি করার জন্য আর একটা রাত্রি রাখবেন ক্যারিওকেতে যাওয়ার জন্য। আপনারা ভীষণ এনজয় করবেন। এই ছিল আমাদের প্রথম দিনের গল্প, ফুল সিলিং টু থিম্পু। আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আবার আসবো ভুটানের দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল আর আমাদের ভুটানের প্রথম দিনের গল্প। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপলের।